সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের রসায়ন অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি রিপন চন্দ্র সরকার, সিনিয়র প্রভাষক, রসায়ন বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায় মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, এই অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন ও তার উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব। খাতাপত্র নিয়ে রেডি থাকো যাতে প্রয়োজনীয় তথ্যগুলো লিখে রাখতে পারো। তো এবার আসো আমরা বোর্ডে দেখে নেই সৃজনশীল প্রশ্নটি, তারপর তার উত্তর নিয়ে আমরা আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বোর্ডে খেয়াল করো, একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। এখানে মৌল হিসাবে এ, বি, ডি, এক্স, ওয়াই 5টি মৌল দেওয়া আছে। তাতে ডান পাশে তাদের যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, যেখানে এন এর মান 2। প্রথমটার ক্ষেত্রে দেওয়া আছে NH2, তারপরেরটার ক্ষেত্রে দেওয়া আছে NH2NP1, ডি মৌলের ক্ষেত্রে দেওয়া আছে NH2NP2, এক্সের ক্ষেত্রে দেওয়া আছে N+1S2 N+1P3, ওয়াইয়ের ক্ষেত্রে দেওয়া আছে NH2NP3। তাহলে প্রশ্ন হিসাবে যেগুলো দেওয়া আছে সেটা আমরা একটু দেখে নিই। প্রশ্ন হিসাবে দেওয়া আছে 1 নাম্বার, উদ্দীপকের এ ও বি এর ক্লোরাইডের আকৃতি ব্যাখ্যা করো। তারপরে 2 নাম্বার দেওয়া আছে ক্লোরিনের সাথে ওয়াই একটি যৌগ গঠন করলেও এক্স 2টি যৌগ গঠন করে, ব্যাখ্যা করো। 3 নম্বরে দেওয়া আছে উদ্দীপকের ডি মৌলের 2টি হাইড্রাইড D2H4 এবং D2H2 এর আকৃতি ভিন্ন। এই 3টি প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্নের উত্তরটি আমরা প্রথমে দেখে নিই। 1 নং প্রশ্নের উত্তর দেখো, n এর মান 2, এ ও বি মৌলের ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ। আচ্ছা, এ মৌলের ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2, বি মৌলের ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p1। এখানে দেখো এ মৌলের এখানে ইলেকট্রন সংখ্যা হলো 2 2 4টি, তার মানে পারমাণবিক সংখ্যা 4। বি মৌলের ক্ষেত্রে 2 2 4 আর 1 5, পারমাণবিক সংখ্যা 5। সুতরাং এ ও বি মৌলটি হলো যথাক্রমে বেরিলিয়াম ও বোরন, এবং এদের ক্লোরাইড যথাক্রমে দেখো এ মৌলের ক্লোরাইড, তার মানে বেরিলিয়াম ক্লোরাইড BeCl2, ও বি মৌলের ক্লোরাইড এটা বোরন, তাহলে বোরন ট্রাইক্লোরাইড। এখন আমরা বেরিলিয়াম ক্লোরাইড ও বোরন ট্রাইক্লোরাইডের আকৃতি ভিন্ন সেই বিষয়টি ব্যাখ্যা করব। দেখো, বেরিলিয়াম ক্লোরাইড যৌগে কেন্দ্রীয় পরমাণু বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস এইখানে 1s2 2s2 2px0 2py0 2pz0। উত্তেজিত অবস্থায় এর 2s থেকে একটি ইলেকট্রন 2px এ স্থানান্তরিত হয়, 2py0 2pz0। এখানে কি হবে দেখো, একটা s এবং একটা p এর মধ্যে sp সংকরণ হবে, এখানে sp সংকরণ হবে। তাহলে কি দাঁড়াচ্ছে 1s2 2sp1 2sp1 2py0 2pz0।
2p(y0z0) এই অংশটা না দিলেও হবে। এখানে sp-তে একটা ইলেকট্রন আছে আর sp-তে একটা ইলেকট্রন আছে, দুইটা ইলেকট্রন দুইটা হাইব্রিড অরবিটালে দিয়ে দিলাম। এরপরে দেখো ক্লোরিনের 1s2 2s2 2p6 3s2 3px2 3py2 এবং 3pz1। এখানে pzটি অযুগ্ম আছে, তাহলে বেরিলিয়ামের হাইব্রিড অরবিটাল বা শঙ্কর অরবিটাল দুইটি, sp হাইব্রিড অরবিটাল দুটি। বেরিলিয়াম পরমাণুর দুই পাশে দুইটি হাইব্রিড অরবিটাল আমরা দিয়ে দিলাম। এর হাইব্রিড অরবিটালের সাথে তোমার কি হবে দেখো, ক্লোরিনের পিজেট অরবিটাল মুখোমুখি অধিক্রমণ দ্বারা সিগমা বন্ধন তৈরি করবে। এইখানেও ক্লোরিনের পিজেট অরবিটাল মুখোমুখি অধিক্রমণ দ্বারা সিগমা বন্ধন তৈরি করবে। তাহলে বেরিলিয়াম পরমাণুটা মাঝখানে থাকবে, দুই পাশে বন্ধন দ্বারা দুইটি ক্লোরিন পরমাণু যুক্ত থাকবে, তাতে এর বন্ধন কোণ হবে 180 ডিগ্রি। বন্ধন কোণ হবে 180 ডিগ্রি, আর গঠন 180 ডিগ্রি যদি বন্ধন কোণ হয় তাহলে গঠন অবশ্যই সরল রৈখিক হবে। তাহলে বেরিলিয়াম ক্লোরাইড অণুর সংকরণ, বেরিলিয়াম পরমাণুতে sp সংকরণ হয় এবং আকৃতি হয় সরল রৈখিক। এখন দেখে নেই বোরন ট্রাইক্লোরাইডের আকৃতি। BCl3 এর কেন্দ্রীয় পরমাণু B, এর ইলেকট্রন বিন্যাস, B এর ইলেকট্রন বিন্যাস হলো, দেখো আমরা যদি বোরনের ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2px1 2py0 2pz0। দেখো বোরনের উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস হবে কীরকম। উত্তেজিত অবস্থায় 1s2 2s1 2px1, এই যে s থেকে একটা ইলেকট্রন 2py এ চলে গেল 2pz0, তখন এই একটা s এবং দুইটা p সংকরিত হয়ে কি তৈরি হবে দেখো, 1s2 আর এখানে 2sp2 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 sp2 হাইব্রিড অরবিটাল তিনটা হবে, যেহেতু তিনটা অরবিটাল অংশ নিয়েছে হবেও তিনটা, আর 2pz0 না দিলেও হবে এখানে। আচ্ছা, তাহলে এখন দেখো এখানে তিনটা ইলেকট্রন আছে বক্সের ভিতরে, তাই প্রত্যেক সংকরিত অরবিটালে একটা করে ইলেকট্রন দিলাম। আর ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস তো জানোই, একটু আগেও করেছি 1s2 2s2 2p6 3s2 3px2 3py2 এবং 3pz1, এটা অযুগ্ম আছে। এখন আমরা এর আকৃতিটি একটু দেখে নিই কেমন হবে। বোরনের তিনটি সংকরিত অরবিটাল আছে, sp2 তিনটি সংকরিত অরবিটাল আছে। তাহলে আমরা যদি এখানে বোরন লিখি, এ একটা sp2 অরবিটাল, এ একটা sp2 অরবিটাল, এ একটা sp2 অরবিটাল, এগুলো হাইব্রিড অরবিটাল এবং একটা করে ইলেকট্রন আছে এদের মধ্যে। এইখানে ক্লোরিনের পিজেট অরবিটালের সাথে এর অধিক্রমণ হওয়ার সুযোগ আছে। অধিক্রমণ হয়ে এখানে একটা সিগমা বন্ধন তৈরি করলো, এখানে একটা সিগমা বন্ধন তৈরি করলো এবং এখানে একটা সিগমা বন্ধন তৈরি করলো। তাহলে বোরন পরমাণুটি মাঝখানে থাকবে, আর তার দেখো এই তিন দিকে তিনটি ক্লোরিন পরমাণু এইভাবে বিস্তৃত থাকবে। এটা অনেকটা ওই যে ত্রিভুজের কোণা বরাবর পরমাণুগুলো যেভাবে বিস্তৃত আছে এরকম। তাহলে এখানে বন্ধন কোণ হবে, দেখো বন্ধন কোণ হবে কত বলো, বুঝতেই পারছো, 120 ডিগ্রি। আর আকৃতিটা কেমন হবে এটার চেহারা দেখেই বুঝতে পারছো। আকৃতি হলো সমতলীয়
ত্রিভুজ আকৃতি। তাহলে বেরিলিয়াম ক্লোরাইডের আকৃতি সরলরৈখিক এবং বোরন ট্রাইক্লোরাইডের আকৃতি সমতুল্য ত্রিভুজ আকৃতি। এটা দুইটাই নির্ভর করছে তাদের সংকরণের উপর। বেরিলিয়াম পরমাণুর সংকরণ sp, আর বোরন ট্রাইক্লোরাইডে বোরনের সংকরণ হলো sp2। আশা করি বুঝতে পেরেছ। তারপরে দ্বিতীয় প্রশ্নটি দেখো শিক্ষার্থী বন্ধুরা। এবারে প্রশ্ন নাম্বার 2 খেয়াল করো। ক্লোরিনের সাথে ওয়াই মানে উদ্দীপকের ওয়াই একটি যৌগ গঠন করলেও উদ্দীপকের এক্স মৌলটি দুইটি যৌগ গঠন করে। তাহলে প্রথমে আমরা জেনে নিই এক্স এবং ওয়াই এই দুটি মৌল কাকে নির্দেশ করতেছে, কোন মৌলকে নির্দেশ করতেছে। এন এর মান 2, ফলে এক্স ও ওয়াই এর ইলেকট্রন বিন্যাস খেয়াল করো কেমন হবে ইলেকট্রন বিন্যাসটি। এক্স এর ক্ষেত্রে 1s2 2s2, দেখো n+1 তার মানে 2+1 3s2 এবং 3p3, এটা হবে বাহিরের ইলেকট্রন বিন্যাস। তাহলে 2s2 2p6, তারপরে হবে 3s2, তারপরে 3p3। আর ওয়াই মৌলের ক্ষেত্রে 1s2, দেখো এটা ns2 মানে 2s2 2p3, এখানে 2s2 2p3। সুতরাং এক্স ও ওয়াই মৌলটি হলো যথাক্রমে এইখানে দেখো 2 2 4 আর 6 10 11 12 13 14 15, তাহলে ইলেকট্রন সংখ্যা 15, তার মানে পারমাণবিক সংখ্যা 15। পারমাণবিক সংখ্যা 15 বিশিষ্ট মৌল কোনটি জানো আশা করি সবাই, বলো। ফসফরাস। তাহলে প্রথম মৌলটি হলো এক্স মৌলটি হলো ফসফরাস। ওয়াই মৌলটির ক্ষেত্রে দেখো 2 2 4 আর 3 7, 7 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটি কোনটি এটা তো অবশ্যই তোমাদের জানা আছে, বলো। হ্যাঁ, নাইট্রোজেন। ওকে, তাহলে দেখো এখানে এন মৌলটি নাইট্রোজেন মৌলটি ক্লোরিনের সাথে শুধুমাত্র NCl3 যৌগ গঠন করে। কেন সেটার কারণ আমরা জানতে চাই। দেখো নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস দেখো এখানে নাইট্রোজেনের ক্ষেত্রে 1s2 2s2 2px1 2py1 2pz1 হুন্ডের নীতি অনুযায়ী আমরা ইলেকট্রন বিন্যাস করলাম। তাতে দেখতে পেলাম এর 3টি বিজোড় ইলেকট্রন আছে, বিজোড় ইলেকট্রন সম্বলিত অরবিটাল আছে, ফলে সে 3টি ক্লোরিনের সাথে যুক্ত হয়ে NCl3 তৈরি করতে পারে। এর ফাঁকা কোনো ডি অরবিটাল নেই, কারণ 2 নম্বর শক্তি স্তরে ফাঁকা কোনো ডি অরবিটাল থাকে না। তাই এর পক্ষে এই যে এস অরবিটালের ইলেকট্রনের জোর ভেঙে আর অতিরিক্ত বিজোড় ইলেকট্রন তৈরি করা সম্ভব নয়। মূলত এখানে sp3 সংকরণ হয়। sp3 সংকরিত হলে 4টি অরবিটালের একটি পূর্ণ থাকে, বাকি 3টি অরবিটালের সাথে একটি করে ক্লোরিন মুখোমুখি অধিক্রমণ দ্বারা নাইট্রোজেন ক্লোরিন সিগমা বন্ধন তৈরি করে, ফলে NCl3 তৈরি করে। তাই এখানে NCl3 গঠিত হয়। ঠিক আছে, NCl3 গঠিত হয়, এই ভাষাটা তোমাকে লিখতে হবে। এরপরে ফসফরাসের ক্ষেত্রে কি ঘটে সেটি দেখো। ফসফরাসের 2টি ক্লোরাইড যৌগ আছে,
ক্লোরাইড যৌগ হয় হলো PCl3 ও PCl5। ফসফরাসের ইলেকট্রন বিন্যাস হলো, দেখো ফসফরাস এর পারমাণবিক সংখ্যা 15, 1s2 2s2 2p6 3s2 3px1 3py1 3pz1 এবং 3d0। প্রথমত যখন এর 3টি বিজোড় ইলেকট্রন সম্বলিত অরবিটাল রয়েছে, তখন এর সাথে যখন ক্লোরিন যুক্ত হতে আসে, তখন এখানে sp3 সংকরিত হয়ে 4টি সংকর অরবিটাল তৈরি করে, যার একটি পূর্ণ থাকে, বাকি 3টি অপূর্ণ থাকে। তার সাথে একটি করে ক্লোরিন যুক্ত হয়ে PCl3 তৈরি করতে পারে। এর সাথে PCl3 তৈরি হয়। এখানে PCl3 তৈরি হয়। আবার দেখো, আবার উত্তেজিত অবস্থায় ফসফরাসের ক্ষেত্রে এইখানে 1s2 2s2 2p6, এই যে 3s1, পরে 3px1 3py1 3pz1, এরপরে 3d যে ফাঁকা ছিল সেইখানে s থেকে একটা ইলেকট্রন শিফট হলো, ফলে তার যোজ্যতা বৃদ্ধি পেল। তখন দেখো, তখন এখানে একটা s, 3টা p আর একটা d, তাহলে sp3d সংকরণের মাধ্যমে 5টি sp3d সংকরিত অযুগ্ম ইলেকট্রন সম্পন্ন অরবিটাল তৈরি করলো, যার সাথে ক্লোরিনের pz অরবিটাল মুখোমুখি অধিক্রমণ দ্বারা 5টি ফসফরাস ক্লোরিন সিগমা বন্ধন তৈরি করতে পারে, ফলে PCl5 গঠিত হয়। হ্যাঁ, এখানে PCl5 গঠিত হয়। তাহলে মূল কারণটা কি দাঁড়াচ্ছে? মূল কারণ হলো নাইট্রোজেনের বাহিরের স্তর, দ্বিতীয় স্তরে কোনো ফাঁকা ডি অরবিটাল না থাকায় তার যোজ্যতা বৃদ্ধি পেতে পারছে না, আর ফসফরাসের বাহিরের স্তর তৃতীয়, এখানে ফাঁকা ডি অরবিটাল থাকায় তার যোজ্যতা বৃদ্ধি পায়, ফলে নাইট্রোজেনের পক্ষে শুধুমাত্র NCl3 তৈরি করা সম্ভব, আর ফসফরাসের পক্ষে PCl3 PCl5 দুটি গঠন করা সম্ভব। আশা করি বুঝতে পেরেছ। এ পর্যায়ে আমরা 3 নং প্রশ্নের উত্তরটি দেখে নিই। বলা হয়েছে উদ্দীপকের ডি মৌলের দুটি হাইড্রাইড কাকে বলে? হাইড্রোজেনের সাথে যদি ওই মৌলটির দ্বিমৌল যৌগ থাকে তাহলে তাকে বলা হয় হাইড্রাইড। তাহলে উদ্দীপকের ডি মৌলের দুটি হাইড্রাইড D2H4 এবং D2H2 এর আকৃতি ভিন্ন, এটি ব্যাখ্যা করতে বলা হয়েছে। তো আমরা প্রথমে ডি মৌলটি কি এটি একটু দেখে নিই। n এর মান অবশ্যই 2, ফলে ডি মৌলের ইলেকট্রন বিন্যাস হলো, ডি এর কি হবে দেখো 1s2, আর ডি এর ক্ষেত্রে ns2 np2, তার মানে 2s2 আর 2p2। সুতরাং ডি মৌলটি হলো কার্বন। তাহলে ডি মৌলটি হলো কার্বন। এর হাইড্রাইড দুটি হলো যথাক্রমে C2H4 ইথিলিন এবং C2H2 ইথাইন। ইথিলিন এবং ইথাইন, ইথিলিনের আরেকটি নাম আছে ইথিন, এবং ইথাইন যৌগ দুটির আকৃতি ভিন্ন। এটি আমরা সংকরণের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। ইথিলিন যৌগে কার্বন পরমাণুর সংকরণ sp2
এবং ইথাইন যৌগে কার্বন পরমাণুর সংকরণ sp C2H4 অর্থাৎ ইথিলিনের ক্ষেত্রে দেখো কেন্দ্রীয় পরমাণু কার্বনের ইলেকট্রন বিন্যাস দেখো কার্বনের স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন বিন্যাস হলো 1s2 2s2 2px 2py 2pz। এখানে একটি দুটি ইলেকট্রন আছে, এখানে 0 আছে। এটি স্বাভাবিক অবস্থার ইলেকট্রন বিন্যাস। এক্সাইটেড অবস্থায় এর ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s1, একটি ইলেকট্রন pz এ চলে যাবে, 2px1 2py1 2pz1। ইথিলিন অণুতে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে। আমরা জানি কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত যৌগে কার্বন পরমাণুর sp2 সংকরণ হয়। তাহলে এখানে আমরা sp2 সংকরণের জন্য একটা s এবং দুইটা p নিব। তাতে কি দাঁড়াচ্ছে 1s2 2sp2 2sp2 2sp2। এখানে প্রত্যেকের উপরে একটি করে ইলেকট্রন থাকবে, যেহেতু আমার বক্সের ভিতরে মোট 3টি ইলেকট্রনই আছে। আর এখানে 2pz1। ওকে, আর হাইড্রোজেন পরমাণু যেহেতু আছে তার ইলেকট্রন বিন্যাস আমরা করব 1s1, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1। আচ্ছা, তাহলে এর অরবিটাল চিত্রটি কেমন হবে? আচ্ছা, কার্বনের দেখো কার্বন পরমাণুর sp2 হাইব্রিড অরবিটাল মোট 3টি। এ একটি sp2 হাইব্রিড অরবিটাল, এ একটি sp2 হাইব্রিড অরবিটাল, এ একটি sp2 হাইব্রিড অরবিটাল। আবার আরেক পরমাণু কার্বনেরও এরকম 3টা sp2 হাইব্রিড অরবিটাল আছে। এগুলো সব sp2 হাইব্রিড অরবিটাল লিখে দিলে হয়। এখন দেখো এখানে একটি করে হাইড্রোজেন পরমাণু আসবে, এখানে একটি করে হাইড্রোজেন পরমাণু আসবে। এখন হাইড্রোজেন পরমাণুর s অরবিটালের সাথে এই হাইব্রিড অরবিটালের মুখোমুখি অতিক্রমণ দ্বারা একটি করে সিগমা বন্ধন তৈরি হলো। এখানেও একটি সিগমা বন্ধন তৈরি হলো, এখানেও তাই। আর কার্বনের সাথে কার্বনের একটি সিগমা বন্ধন তৈরি হলো, সেটা sp2 হাইব্রিড অরবিটাল দ্বারা। ওকে, প্রতিটা কার্বনে একটি করে pz অরবিটাল আছে অসংকরিত অবস্থায়। তাহলে এই pz অরবিটালের 2টা লোব থাকে, তাহলে এরকম 2টা লোব আমরা দিয়ে দিলাম। এখন এটা কিন্তু অসংকরিত অরবিটাল, হ্যাঁ, এটা সংকরিত নয়, বিশুদ্ধ অরবিটাল, অসংকরিত অরবিটাল। তো এটার যেহেতু মুখোমুখি অধিক্রমণ হয়েছে তাই এর পাশাপাশি অধিক্রমণ হবে। পাশাপাশি অধিক্রমণ হয়ে এখানে একটা পাই বন্ধন তৈরি করবে। ঠিক আছে, তাহলে এখানে ওভারঅল যেটা দাঁড়াচ্ছে, কার্বনের সাথে কার্বনের একটা সিগমা বন্ধন আছে, আর আরেকটা আছে পাই বন্ধন, আরেকটা পাই বন্ধন আছে। আর প্রত্যেকটা কার্বনের সাথে 2টি করে হাইড্রোজেন এভাবে যুক্ত আছে। তাতে যেহেতু sp2 সংকরণ, তাহলে আমরা যদি বলি এখানে এরকম দাঁড়াচ্ছে। দেখো এখানে একটা ত্রিভুজ, হ্যাঁ, এখানে একটা ত্রিভুজ, আবার এখানে আরেকটা ত্রিভুজ, 2টা এরকমভাবে যুক্ত আছে। তার মানে এটা সমতুল্য ত্রিভুজ আকৃতির। আমরা একটু আগে দেখে আসছি যে sp2 সংকরণ হলে সমতুল্য ত্রিভুজ আকৃতির। এই যে বন্ধন কোণ, এখানে যে এইখানে বলো, এইখানে বলো বা এইখানে বলো, এখানে বন্ধন কোণ 120 ডিগ্রি, আর আকৃতি সমতলীয় ত্রিভুজ আকৃতির, ত্রিভুজ আকৃতি। এটা আমরা আগেই দেখেছি। তাহলে ইথিলিন অণুর আকৃতি হলো সমতুল্য ত্রিভুজ আকৃতির। এরপর আমরা ইথাইন বা অ্যাসিটিলিন অণুর আকৃতিটা দেখব। C2H2 অর্থাৎ ইথাইন অণুতে কেন্দ্রীয় পরমাণু
কার্বন, সি এর ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাস কি হবে দেখো, এখানে কার্বনের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2px1 2py1 2pz0 স্বাভাবিক অবস্থায়, এবং এটার উত্তেজিত অবস্থায় 1s2 2s1 2px1 2py1 এবং 2pz1। এর যোজ্যতা 2 থেকে বেড়ে 4 হয়েছে। এখন কার্বন কার্বন ট্রিপল বন্ডযুক্ত যৌগে অর্থাৎ ইথাইন যৌগে বা অ্যাসিটিলিন যৌগে কার্বন পরমাণুর সংকরণ হয় sp, তখন একটি s ও একটি p সংকরণে অংশ নেয়। তখন যে অবস্থাটি হয় 1s2 2sp1 আর 2sp1, এখানে 2py1 আর 2pz1 এগুলো অসংকরিত অবস্থায় থেকে যায়। আর হাইড্রোজেনের 1s1। আচ্ছা, তাহলে এখানে sp সংকরিত দুটি অরবিটাল আছে এবং py pz দুটি অসংকরিত অরবিটাল আছে। এখানে খেয়াল করো, এই একটা কার্বন, এটার একটা sp সংকরিত অরবিটাল আছে, আরেকটা sp সংকরিত অরবিটাল আছে, এই আরেকটা কার্বন, তার একটা sp সংকরিত অরবিটাল, আরেকটা sp সংকরিত অরবিটাল, এটাও sp, এটা sp sp sp। আচ্ছা, এইখানে এই sp সংকরিত অরবিটালের সাথে একটি হাইড্রোজেনের s অরবিটাল মুখোমুখি অতিক্রমণ দ্বারা সিগমা বন্ধন তৈরি করবে। কার্বনের sp sp হাইব্রিড অরবিটাল দিয়ে এখানে একটি সিগমা বন্ধন হয়েছে, আর এইখানে এই কার্বনের sp হাইব্রিড অরবিটালের সাথে একটি হাইড্রোজেনের সিগমা বন্ধন হবে। এরপরে দেখো, প্রত্যেকটা কার্বনে py এবং pz দুটি করে অসংকরিত অরবিটাল রয়ে গেছে। তাহলে এখানে আমরা py দিব, এখানেও py দিচ্ছি, দেখো এটা py, আর pzটা এরকম বাঁকা করে দেব এবং একটু ছোট করে দেব যাতে আমরা অধিক্রমণটা দেখাতে পারি। আচ্ছা, এটা হলো py আর এটা pz, এটা py আর এটা pz। তাহলে এর এই যে হেড অ্যান্ড টেল ওভারল্যাপিং, এখানে মাথায় মাথায় লেজে লেজে ওভারল্যাপিং হবে, অধিক্রমণটা হবে এবং এটা পাশাপাশি হবে। কেন? কারণ একটা সিগমা বন্ধন যেহেতু হয়েছে, আর এর দ্বারা আর সিগমা বন্ধন সম্ভব নয়। আচ্ছা, এইখানে পিজেটের লেজে লেজে অধিক্রমণ হবে এবং মাথায় মাথায় অধিক্রমণ হবে। তাহলে এইখানে ওভারঅল একটা পাই বন্ধন, দুইটা পাই বন্ধন তৈরি হয়েছে। ইথাইনের অরবিটাল চিত্র। তাহলে বন্ধন দিয়ে চিত্রটা কেমন হবে? কার্বনের সাথে কার্বনের একটা সিগমা বন্ধন থাকবে, এখানে হাইড্রোজেনের সাথে থাকবে একটা করে সিগমা বন্ধন, এবং এইখানে একটা করে পাই বন্ধন থাকবে। ওকে, তাহলে এটা ওভারঅল দেখো, এর বন্ধন কোণ হবে 180 ডিগ্রি, ঠিক আছে। আর আকৃতি হবে এসপি সংকরণ যদি হয় তাহলে আকৃতি অবশ্যই সরলরৈখিক, আবার বন্ধন কোণ 180 ডিগ্রি, তাতে বোঝা যায় যে এখানে সরলরৈখিক। তাহলে আমরা বুঝতে পারলাম যে উদ্দীপকের যে ডি মৌল অর্থাৎ কার্বনের যে দুটি হাইড্রাইড, একটি হলো দ্বিবন্ধনযুক্ত হাইড্রাইড ইথিলিন এবং আরেকটি হলো ত্রিবন্ধনযুক্ত হাইড্রাইড অ্যাসিটিলিন, দুটির ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু কার্বনের সংকরণের ধরনটা ভিন্ন। প্রথমটার ক্ষেত্রে sp2 সংকরণ এবং পরেরটার ক্ষেত্রে sp সংকরণ, তাই এদের আকৃতিও ভিন্ন হয়েছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। যথাযথ ভাষাসহ পরীক্ষার খাতায় লিখতে হবে এবং এই বিষয়টি বারবার প্র্যাকটিস করতে হবে। এটি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। ঠিক আছে, দেখা হবে পরের কোনো ক্লাসে। ভালো থাকো, সুস্থ থাকো।